আপকি আদালতে সুপারস্টার ধর্মেন্দ্রের ওপর অভিযোগ হলো যে উনি খুব একগুঁয়ে, নিজের ইচ্ছেতেই চলেন। ধরমজি, ছোটবেলা থেকে এই ব্যাপারটা ছিল যে আপনার বাবা চাইতেন পড়াশোনা করুন আপনি, ছেলে লেখাপড়া করে বড় হোক। আর আপনি উনি তো আপনাকে ফিল্মও দেখতে দিতেন না, আপনার ফিল্ম দেখা বারণ ছিল। আগে উনি বাবা হওয়ার সঙ্গে সঙ্গে একজন স্কুল টিচার ছিলেন। আন্দাজ করুন কতটা ডিসিপ্লিন ছিলেন। আমার মনে আছে তখন আমি ছোট ছিলাম, তখন আমার ইচ্ছে হয়েছিল যে ওনার সাথে গিয়ে একটু ঘুমাবো। মাকে বললাম যে আমি বাবার সঙ্গে ঘুমোতে চাই। তখন বলল, ওকে ঘুম পাড়িয়ে দাও না, ঘুমোতে চাই যখন। তারপর আমি গেলাম, গিয়ে গায়ে চাদর তুলে জড়িয়ে ধরেছি, ঘুমোতে গেলাম। তখন উনি বললেন, পাহাড়কে জড়িয়ে ধরো না। আমি ভাবলাম তো আমি তো শুতে এসেছি, মরতে নয়। শুনতে হলো এরকম। ভালো ডিসিপ্লিন, সেই কারণেই তো আজ আমি যা কিছু আমার মা বাবার যে সভ্যতা, যে আদব কায়দা, শাসন যেটা পেয়েছি, তারই প্রতিফলন হলাম আমি। তাহলে প্রথম কোন ফিল্ম দেখেছিলেন যখন বাধা সরে গেল? প্রথম ফিল্ম আমি দেখেছিলাম শহীদ। যখন বাবা স্কুল থেকে বাইরে বের হলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি স্বাধীনতা পেয়ে গেছি। তা আমি একভাবে দেখতেই থাকলাম। তাই এই জিনিসটা এমন কি জিনিস, দিলীপ কুমার, কামিনী কৌশল, তা মনে হলো এই হাসিনা, জামিল, শেহজাদা, অপসররা কোথায় থাকেন। এমন মনে হলো যেন এরা আমার, এমন মনে হলো যেন এরা আমার, ওদের কাছে আমারই যাওয়া উচিত। আই এম ওয়ান অফ দেম। তো এইরকম কিছু মনে হলো। আর কি জানেন তো, আমার ভক্তিতে কিন্তু সরলতা ছিল আর ইচ্ছা শক্তিও ছিল। আর সেই গরমেই হয়তো মালিক গলে গেছেন যে আমাকে আর সুযোগ পেয়ে গেলাম। কিন্তু আমি শুনেছি যখন আপনি মুম্বাইতে এসেছিলেন, প্রডিউসারদের কাছে যেতেন, তখন তারা বলতেন যে পালোয়ানজি আপনি গিয়ে কুস্তি লড়ুন, এখানে কেন এসেছেন? এটা হয়েছিল একটা পিকচারে। আপাতত আমি বন্ধনের জন্য সাইন করেই রেখেছিলাম। কিন্তু বিমলদা, গুরুদত্ত এরা সবাই খুব আরামে ফিল্মগুলো তৈরি করতেন। আর ফিল্ম তৈরি হতে অনেক সময় লেগে গেল। আর বম্বের মতো শহরে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আর সেইভাবে কি করে নিজের জীবনের গাড়ি তো চালাতেই হয়। তাই এর মধ্যেই লাভ ইন সিমলার জন্য আমাকে ডাকা হলো। তো আমার টেস্ট হওয়ার পর বলতে লাগলেন যে আমার হকি প্লেয়ার নয়, হিরোর দরকার। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তা এইভাবে এরকম অনেক আছে, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু সেলফ রেসপেক্ট বজায় রেখেছিলাম যে কাজ চাওয়াটা কোনো ব্যাপার নয়। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি কাজকে পুজো মনে করেছি। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যদি না চলে তাহলে কি করবেন? সেটার গল্প আমি আপনাকে শোনাচ্ছি। যখন আমি একটু একটু রোজগার করতে শুরু করেছি, তখন ফিয়েট গাড়ি কিনেছিলাম আমি, ওই ওই 18,000-এ। তা আমার ভাই অজিত বলতে লাগলো, দাদা ওই হ্যারেলটা নিতে পারতে, ওটা ভালো ছিল, খোলা গাড়িতে হিরো খুব ভালো লাগতো। আমি বললাম যে অজিত, এই ইন্ডাস্ট্রির কোনো ভরসা নেই ভাই, এখান থেকে তো চলে তো যাব না, কিছু না কিছু তো হয়েই যাব। যদি সময় লেগে যায় তাহলে আমি ফিয়েটের ট্যাক্সি তৈরি করে নেব, ট্যাক্সি তৈরি করে চালাবো আর স্ট্রাগল করবো আবার। এই ধরনের সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রথম থেকেই ছিল আর কি। কিন্তু প্রথম থেকে আপনি ভালো ফিল্ম করেছেন। সত্যকামের খুব প্রশংসা হয়েছিল, ফুলার পাত্থারের খুব প্রশংসা হয়েছিল, বন্দিনীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন ফিল্ম করেছেন আপনি। আগে আগে কিন্তু পরে এই জঠ ইয়ামলা পাগলা দিওয়ানা, এরও একটা গল্প আছে সাহেব। এটাও একটা সহজ সরল চরিত্র, যে ট্রাক ড্রাইভার, তাকে পুলিশ হতে হয়েছিল। ইট ওয়াজ এ রিভেঞ্জ স্টোরি, কিন্তু তবুও থ্রু আউট হলো কমেডি চলতি, সিচুয়েশনাল কমেডি ছিল। আর কমেডি জানি না কি জিনিস যে আমার খুব সহজ মনে হয়। আর কমেডির মধ্যে দিয়েই সবকিছু হয়ে গেল। আর এটা চলেছিল একটা, মানে পিকচারটা প্রায় 25 সপ্তাহ চলেছিল। হ্যাঁ প্রচুর চলেছিল আপনার এটা। একদম। আর যখন আপনি কমেডি করতেন তখন একটু বেশি পিকচারগুলো চলত। আগে কমেডি আসলে এমন, আমি এই এই সেলফ অ্যানালাইজেশন খুব প্রয়োজন যে আমার মধ্যে কি আছে। ছোটবেলা থেকেই এইরকম ধরনের ছিলাম, মানুষের অবজারভেশন এসব কেন হচ্ছে, কি করে হচ্ছে। আর ধরুন ইমোশনাল মানুষ, আমি তো বলবো অ্যাক্টিং হয় না, ইটস আ রিয়াকশন। আর রিয়াকশন একজন ইমোশনাল মানুষের খুব তাড়াতাড়ি দেখা যায়। আপনি যদি তাকে ভালোবেসে ডাকেন বা কোনো দুঃখী মানুষকে, আরে রে রে রে, খুব বাবা চোট পেয়েছে ভাই, একে ধরো, একে নিয়ে যাও তাড়াতাড়ি করে,
আপসেট হয়ে পড়ে। আর কেউ কিছু বললে যদি রাগ হয় তাহলে, "আরে তোকে তো আমি" তো ওই যে মানে সেটা খুব তাড়াতাড়ি হয়। তাই এই রিঅ্যাকশনই হলো অ্যাক্টিং। আর রিঅ্যাকশনকে কতটা কোন জায়গায় কতটা মেপে করতে হবে সেটা ধীরে, ধীরে ফিল্ম শিখিয়ে তবে দেয়। আপনার রিঅ্যাকশনে এই কুত্তে খুব শোনা যায়। এই কুত্তের তেরা মানে জানি না এটা একবার হয়ে গেছিল আর এটা ফেমাস হয়ে গেছিল। কিন্তু একটা মানে কেউ না একবার তো নয়, একবার তো ওই কুত্তে কমিনে मैं तेरा खून पी जाऊंगा আর তারপর এই কুত্তকে সামনে মত নাচনা বসন্ত জানি জানি না এই ভিলেন বেচারাকে কুকুর তো হলো বিশ্বাসী প্রাণী। আমি তো ওদের কেন কুকুর বলেছি? এরা তো বিশ্বাসী ছিলই না। তা এই যে ডায়লগগুলো রয়েছে আমি শুনেছি যে এগুলো আপনি নিজেই লিখতেন কুকুর-টুকুরের ডায়লগগুলো? না, না কিছু না। ডায়ালগ তো এখানে অনেক সময় এইসব রোলে ভেতর থেকে কিছু জিনিস অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে বেরিয়ে আসে আরকি। আর তা আমি নিজের মতো করে গুছিয়ে নিতাম যে এটা হলো আমার সিন, এগুলো আমার ডায়ালগ। আর সামনে পেছনে আমি কিছু না কিছু বসিয়ে দিতাম। তো অনেক জায়গায় আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেক অ্যাক্টরকে কিউর প্রয়োজন পড়তো। আরে ভাই এটা বলবে তাহলে তারপর আমার ডায়ালগ শুরু হবে। তো একবার বিনোদ বলল, "দাদা লাস্টের কিউটা তো আমাকে ঠিকঠাক বলে দিন।" তো অনেক সময় আমার ডায়ালগ চলতো। তারপর আমি আমাকে সামলে নিলাম যে ভাই লাস্ট ওয়ার্ড যাই থাকুক না কেন এরকম এটা একটা করতে দুটো হবে। ডায়লগ বলতে পারেন যেগুলো আপনি লিখেছেন, নিজের ইচ্ছে মতো বলে দিয়েছেন? আ আমি নওকর বিবির অনেক কিছুই লিখেছি। আ সেখানে আ আ জানি না দেখেছেন কিনা সিনেমাটা? দেখেছি আ স্যার, দেখেছি। তা সেখানে হিরোইন আমাকে ভাড়া করা স্বামী বানিয়ে নেয়। ছোটবেলায় ছোটবেলায় সে আমার প্রেমিকা ছিল। পরে আ আমার অবস্থার পরিবর্তন হয়েছিল। তা আমি বললাম, "আমি তো এই মহিলারই স্বামী। বেডরুমে তো এখানেই শুতে দাও।" বলল যে, "না, এখানে নয়।" বাথরুমের মধ্যে আমাকে ধাক্কা মেরে দিল। আমি ভেতরে গেলাম। আমি ভাবলাম, "ধুর, ধুর এই বাথরুমে?" আমার ওই ছোটবেলায় লুডো খেলতাম না যে ডাইস গুলো ছিল। আ আমি ডাবিং অনেক সময় ঠিক করি। আমার মুখটা এইদিকে ছিল। তখন আমি বললাম, "দেখি তো ও কি করছে এখন?" তো আমি এখন এদিকে ঘুরলাম। তখন আমি বললাম, "এত বড় লুডো খেলার জিনিস কোথা থেকে নিয়ে এলো?" এইটা দেখে মানুষের এত হাসি পেল, আমি লেডিজদের দেখলাম তারা খুব হাসছে। তো এইভাবেই এবার মানে আচ্ছা অ্যাক্টিংটা শোলের যে মসির ডায়লগটা আমি শুনেছিলাম ওটা আপনি লিখেছিলেন? তার মধ্যে আমি জি বসিয়েছিলাম। ও আচ্ছা। তো সেইজন্য জিটা বসানোর জন্য বলে মাসিজি সেখানেও গালাগাল দিয়ে দেয়। "এ বুড়িয়া চাক্কি পিসিং দিস অ্যান্ড দ্যাট।" তো তারপর যখন উনি বললেন, "এদিকে এসো, রাজি আছি, চলে এসো।" "আয়া মসিজি, আ রহা হুঁ।" তাই জি বসানোতে আরো ভালো হয়ে গেল। তো হয়ে যায় অটোমেটিক্যালি চলে আসে এগুলো। ভগবানের দান যে আমি একটা ফ্লোতে বাড়িতেও এরকম হয় যেমন মা কিছু টাকা প্লিজ বিজি ৪ আনা দিয়ে দাও ফিল্ম দেখতে যাবো তাই জি বসিয়ে মানে অনেক কিছুই হয়ে যায় আরকি। কিন্তু আপনি অ্যাক্টিং নিজের মর্জি মতো করেন, ডায়ালগ নিজের মর্জি মতো বলেন। তাহলে আপনার ফিল্মে ডাইরেক্টর কি কোনো রোল থাকে নাকি থাকে না? না, না, না। ডাইরেক্টরই তো সবকিছু করেন। যেখানে ভালো ডাইরেক্টর পেয়েছি সেখানে তো পরিশ্রম করতেই হয়নি। যেমন ঋষিদা ছিলেন, দুলাল গুহা ছিলেন, আরো অনেক ভালো ডাইরেক্টর আমি আ ডাইরেক্টরই ক্যাপ্টেন হয়। বাকি বাকি স্ক্রিপ্ট ভালো হলে, চলার রাস্তা যদি ভালো হয়, তাহলে মুশকিল তো হয় না। তারপর আমরা ড্রিবল করি যে কিভাবে বলটাকে নিয়ে কিভাবে গোল করতে হবে। যদি রাস্তাই ভালো না হয়, পিচ ভালো না হয়, তাহলে আপনি যতই লাফালাফি করুন না কেন, কিছুই হবে না তখন, তাই না না? আপনার জন্য রাস্তা যেমনই হোক, আপনি যখন ডান্স করতে শুরু করেন তখন দুনিয়ার সবাই হাততালি দেয়। আর আপনার আলাদা ভঙ্গিমায়। আমি নিজের মতো করে নাচি কিন্তু যে স্টেপগুলো আমি নিজে করি যদি ডাইরেক্টরই আমাকে বলে যে এটা আবার করে দেখাও তাহলে সেটা রিপিট হওয়া সম্ভব নয়। একবার সেটা একবার সেটা একবার যখন হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আবার নতুন করে দিয়ে করব আমার দ্বারা হবে না ওসব। তাহলে এই যে জট ইয়ামলা পাগলা দিওয়ানা এটার ক্লিপিং আমরা দেখছিলাম, ওটার পুরোটাই আপনি নিজে করেছেন? আমাদের ডিরেক্টর ছিলেন গোপী কিষণ বাবু, ডান্সের কোরিওগ্রাফার। তো তো উনি এসে ধরাম এটাকে এভাবে করে 1, 2, 3, 4 এই স্টেপটা করো। আমি বললাম, "এই স্টেপটাকে যদি আরো ২ টো স্টেপ এগিয়ে নিয়ে যাই তাহলে কি হবে? তাড়াতাড়ি শেষ করে ফেলবো?" হ্যাঁ। আসলে ওর ওই রিদমটাই এমন ছিল যে আমার মধ্যে রিদমটা এসে গেছিল। কিন্তু আমি ক্যারেক্টারটাকে ছাড়িনি।
ওই যে ট্রাক ড্রাইভারটা ছিল, সে যখন ইন্সপেক্টর হলো তখন সে করলে পরে তো ট্রাক ড্রাইভারের মতোই করবে, প্যারেড তো আর করবে না যেমন হয় আর কি, সেই রকমই থাকবে। আমি তার মধ্যে আমার ক্যারেক্টারটাকে এনজয় করেছি। আই থিঙ্ক ইট ওয়াজ মাই, মানে ভালোই হয়েছে। আমার নিজের এই কথাটার গর্ব হয় যে ওই ফিল্মটাতে আমি ভালো কাজ করেছি। এখনো যখন ওই ফিল্মটা টিভিতে আসে মানুষ সেটা খুবই পছন্দ করে আচ্ছা, এবং ওই ফিল্মটা অনেকবার ওকে। দেখেও। কিন্তু এইসব ছাড়াও ওই শার্ট খোলার ব্যাপারে প্রথম একটা ছিলেন আপনি। ওই ওটা ওনার বরদান আর মা বাবার দান হলাম আমি। ওনার যে শরীরটা দিয়েছেন, বাকিটা আর পরিশ্রমী ছিলাম। খেতে কাজ করা, সাইকেল চালানো, 50 মাইল যাওয়া আসা, খুব এর জন্য আমার থাই দুটো খুব স্ট্রং হয়ে গিয়েছিল। তো একবার সালমান আমাকে বলল যে, "পাজি এরকম থাইগুলো কি করে তৈরি করলেন?" আমি বললাম যে, "এগুলো তো তৈরি হয়ে গেছে বাবু, এখন তো আর হয়তো কেউ পারবে না।" ধরমবীরে আমি যখন করেছিলাম তখন সেখানে কিছু ড্রেস সেরকম ছিল। তো এসব ছোটবেলায় যেভাবে জীবন কেটেছে, আমরা বলি যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, ওইসব কিছুই না, সব গরিবই বলা যায়। তো আমি এখানে कि गुर्बत नाम की नंगी तलवार पर चलकर मेरी ज़िंदगी ने तवाज़ुन सीखा है। वक्त के ये नोकीले पत्थर अब क्या डराएंगे मुझे। দেখুন আজকাল সালমান খানও যখন তখন শার্ট খুলে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে এখন এমন একটা সময় চলছে, মানে অ্যাক্টর হওয়ার জন্য বা ভালো শরীর, ভালো ডান্স, এইটা আবশ্যকীয় হয়ে গেছে। আমাদের সময় তো নাচার কথা বললে, আরে নাচ তো নাচ, আচার হয়ে গেছে, তাই না? ছেলেরা তো নাচায়, নাচে না। তা এই কারণেই ডান্স শেখা হয়নি। তবুও আমাকে একদিন আমার যে ১ম 'দিল ভি তেরা হাম ভি তেরা'র যে ডিরেক্টর ছিলেন অর্জুন ইগ্রনি, আমার ভালো বন্ধু ছিলেন। ওর কাছে ৳১০ থাকলে আমাকে ৳৫ দিতেন। এত ভালো বন্ধু ছিলেন। তাই যাক, উনি আমাকে ডান্স শেখানোর জন্য পাঠালেন। স্ট্যান্ড সিনেমার কাছে স্কুল ছিল একটা, ডান্স শেখো। উনি সিন্ধি ছিলেন। ডান্স শিখতেই হবে, একটু কানে কম শুনতেন আরকি। বললাম, "হ্যাঁ, আমি শিখবো, শিখবো, শিখবো। যাও।" তা সেখানে রকস্টার শুরু হলো। 1, 2, 3, 4। উনি মহিলা ছিলেন। আমি তখন খুব লাজুক ছিলাম খুব। এখনো আছি। তো করে দেখালাম যে, ধুর ওনার সাথে 1, 2, 3, 4 করতে থাকবো আর ধুর, 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 নিচে সিঙ্গারা ছিল, চায়ের দোকান ছিল। খেয়ে-দেয়ে যখন 31st নাইট এলো, তখন তো 31st নাইট এলো, তখন উনি বললেন যে, আমাকে ডাকলেন সিসিএ ক্লাবে যে ধরুন আমি স্যুট, আমি বললাম, "আমার কাছে স্যুট তো নেই ভাই।" বললেন যে, "ওই ফিল্মেরটা পরে নাও।" হোয়াইট কালারের স্যুটটা, ভালো স্যুট ছিল। আমিও পড়লাম। আমার নটটা খুলে গেল চার্চগেট স্টেশনের কাছে। তখন আমি কাউকে বললাম যে, "ভাই আমার নটটা বেঁধে দেবে একটু?" তো একজনকে দিয়ে নটটা ঠিক করালাম। ক্লাবে গিয়ে ওখানে পৌঁছালাম। তখন অর্জুন বলল যে, "ডান্স করবি তো?" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, করব, করব। কেন করব না?" তো খিমা ছিলেন, ওনার সিস্টার ওকে বলল, "যাও খিমা, ওর সাথে গিয়ে ডান্স করো। যাও দেখো কেমন করে।" তো আমি গেলাম। তো আমি যখন গেলাম, আমার পা খিমার উপর, আমি ওকে বললাম, मैंने "ভাই, सुना ভাই তুমি বলো না যেন যে" তখন ও বলল যে, "না, না আমি বলব না।" এভাবেই সব হয়ে গেল। কিন্তু আমি রিদমটাকে কোনো না কোনোভাবে ধরে ফেলতাম আরকি। ৫৫ বছর আগে শুরু করেছিলেন আর আজও আপনি সেই একই কায়দায় ডান্স একটা করছেন। জায়গাতে আছে, मुझे दिल में बंद कर लूं, दरिया में फेंक दूं चाबी अपने अंदर। আরে ধুর। আমি পাল্টে করি। এমন নয় যে আমি একই রকম করি। আমি দেখি যে এই লাইনটা কি রয়েছে। এই লাইনের মানেটা কি? এর অনুভূতিটা কি? এখানে আমি কি করতে পারি? তেমন নয়, আমি বদলাতেই ওই যে থাকি। দেখো রাফতা রাফতা, ওই রোলটা আমি করেছি। আর আঁখ এখন তো মেরি আর লড়ি আর আঁখ জিসসে লড়ি হে পাস মেরি খড়ি হে। সেখানে আমি অনেক বলেছিলাম যে আমি ক্রাউডে ডান্স করতে পারবো না। তখন উনি একটা ক্রেন লাগিয়ে দিলেন ওপরে। আর আমি আর রেখা নিচে সবাই খুব ভালো, গানটা খুব ভালো হয়েছিল সেটা। ওর মধ্যে মারাঠিতেও কিছুটা ছিল। আগিয়ে যাবারিয়ে লাজু নাকো। তো এই সবকিছুই করি। আসলে কি বলতো, ফিল করি আর আমার অঙ্গ-প্রত্যঙ্গ চলতে শুরু করে দেয় খুব তখন। ভালো লাগে খুব আপনার। মজা হয়। ধর্মেন্দ্রকে সবাই ভালোবাসে, তাই না? আ আমাকে তো অস্বীকার করতে পারবে না কেউই। তা মানে ভালোই হলো, কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে খুব। আই এম রিয়েলি গ্রেটফুল টু দিস লাভ মি সো মাচ, দে রেসপেক্ট মি। আই লাভ দেম আ লট।
এখানে যারা বসে আছে তাদের হাততালিতেই বোঝা যাচ্ছে তারা আপনাকে কত ভালোবাসে। I know I can look in their eyes and I can smell ভালোবাসা গন্ধ পাচ্ছি আমি। नहीं चाहता जो जरा दिल से पूछे वो, धड़क उठेगा नाम से मेरे और गवाही देगा वो। তো এখন একটা